আন্দোলনটা যারা করেছে তাদেরকে আমরা এখনও সম্মান করি, কারণ তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং ব্যাপক একটা আন্দোলন তারা করেছে। এটা বাংলাদেশকে অনেক অন্য উচ্চতায় নিয়ে গেছে। হ্যাঁ, সেটাই। কিন্তু আন্দোলনটা কোনো কাঠামো ছিল না। কাঠামো না থাকার কারণে 5 তারিখের পরে দেশ কি কাঠামো চলবে এটার কোনো পূর্ব নির্ধারণ ছিল না। দেশ চললো এলোমেলো কাঠামোতে। 3 দিন পরে ডক্টর ইউনূস স্যার আসলেন। এই 3 দিনের মধ্যে দেশে অনেক কিছু ঘটে গেছে। ইউনূস স্যার আসার পরে খুব অবাক হলাম যখন 3জন ছাত্রকে হঠাৎ করে উনি ক্যাবিনেটে নিয়ে নিলেন। এই 3জন ছাত্রের রাজনৈতিক অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি 45 দিন, মানে দৃশ্যমান, হয়তো অদৃশ্য অনেক কিছু আছে, পড়ালেখা থাকতে পারে, দৃশ্যমান 45 দিন রাজনৈতিক অভিজ্ঞতা না, শুধু আন্দোলন না। হ্যাঁ, আন্দোলনটা রাজনৈতিক অভিজ্ঞতার একটা অংশ। আসলে রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন বিষয়, রাষ্ট্রকে মোটিভেট করা অনেক কঠিন বিষয়। এটা ছিল প্রথম ক্র্যাক। দেন আমরা দেখলাম একের পর এক 100 কোটি, 150 কোটি, 400 কোটির অভিযোগ। একটা অভিযোগও যুক্তি দিয়ে খণ্ডাতে পারেনি। বলেছে আমার পিএস না অমুকের পিএস, আমি জানি না অমুক জানে, কিন্তু দুর্নীতি হয়নি বুক ফুলিয়ে বলতে পারছে না। তার মানে একটা গতানুগতিক যে ধারা ছিল সেই ধারাই ফিরে আসতেছে এবং খুব দ্রুত আসলো। মানে আমরা যারা ট্রেডিশনাল পলিটিক্স তাদের মধ্যে অনেক দুর্নীতিবাদ আছে, তারা দুর্নীতি এই স্টেজে যেতে 10 বছর 20 বছর লাগে, এখানে 10 মাসও লাগেনি। খুব দুঃখজনক। তার মানে জনগণের মধ্যে একটি পারসেপশন চলে আসলো, পরিবর্তন হলো না। যেটা প্রথমে একটু আমি ইঙ্গিত করলাম এবং রতনভাবে বললেন যে একতরফা ইলেকশন হলে সেটা আবার ওই পারসেপশনকে জাস্টিফাই করবে। অলরেডি কিন্তু যে করিডোর ইস্যু নিয়ে একটা পারসেপশন জাস্টিফাই করে ফেলছে, যে শেখ হাসিনা যাওয়ার আগে বলে গেছিল যে আমি সেন্ট মার্টিন দিব না, যদিও এগুলো কোনোটাই কিন্তু ডিপ্লোম্যাটিক নর্মসে কখনই গ্রহণযোগ্য কোনো বক্তব্য না। আমি বলবো এটা পাগলামিটাই বক্তব্য, কিন্তু এখন মানুষ অনেকে এটা গ্রহণ করছে যে হ্যাঁ এই জন্যই মনে হয় ওনাকে যেতে হয়েছে, ইনি মনে হয় করিডোর দিতে চাচ্ছে। ওই যে পারসেপশন, যে দল জনগণের রং বুঝতে পারবে, মনের রং বুঝতে হবে, এই সরকার জনগণের মনের রং বুঝতে চাচ্ছে না। আর বাস্তবতা হচ্ছে 21 লক্ষ জব হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, 17 লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে এই 10 মাসে। সামনের 10 মাসে আরও 27 লক্ষ হতে পারে। নারী 17 লক্ষ দরিদ্র হয়েছে। এদের খাদ্য সংকট হবে, এদের ক্রাইসিস বাড়বে এবং এদেরকে বিভিন্ন পলিটিক্যাল কাজে ব্যবহার করা যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, মাঠে নামানো যাবে, কারণ তাদের কাজ নেই, তাদের ডেইলি হাজিরায় আন্দোলন করানো যাবে। তখন কি হবে? তখন পুলিশের কি ভূমিকা হবে, প্রশাসনের কি ভূমিকা হবে? 16 বছর তো আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিজেপি সব মিলে একটা আয়রন ক্ল্যাড ছিল। সে আয়রন ক্ল্যাড দিয়ে ধাক্কা দিয়ে সব দমন করে দিত। সেই আয়রন ক্ল্যাড ছাড়া তো আপনি এখন কোনো আন্দোলন বা ধাক্কা দমন করতে পারবেন না। সেই ক্ষেত্রে একটা সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং লাগবে, যেটি আমি বারবার বলছি। এবং ওই সমঝোতা ছাড়া ঝুঁকি কমছে না, রিস্ক কমছে না, ইনভেস্টমেন্ট আসবে না। ফরেন ইনভেস্টমেন্ট কখন আসবে? যখন দেশ শান্ত হবে। তো দেশ যদি শান্ত না হয়, ইনভেস্টমেন্ট যদি না হয়, মানুষ যদি বেকার বেশি হয়, আসলে অতিতাত্ত্বিক পলিটিক্যাল ডিসকাশন তো সাধারণ মানুষের কোনো কাজে আসে না। সাধারণ মানুষের চাকরি দরকার, খাবার দরকার, শিক্ষা দরকার, কাপড় দরকার, ট্রাফিক জ্যাম মুক্ত দেশ দরকার। ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এবার ঈদের ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। কোনো আগ্রহী ছিল না সরকারের। সাধারণ মানুষের ভোগান্তি কমানোর কোনো আগ্রহী নেই। কেন নাই? কারণ আমি তো ভোটে দাঁড়াবো না, অথবা আমি ভোট চাই না। এসব সমস্যার ব্যাপারে কোনো চাপও তো নাই, কোনো চাপ নাই। চাপ ওই যে মবের ভয়ে কেউ চাপ দিতে পারছে না। মব তো হওয়া উচিত ছিল জনগণের স্বার্থে, যে এই ইস্যুগুলো জনগণের জন্য আমরা ঠিক করতে হবে। ঠিক আমাদের এই ছাত্র বন্ধুরা, ইয়াং ফ্রেন্ডসরা কোনো পলিটিক্যাল পোস্ট না নিয়ে জনগণের স্বার্থে যদি চাপের ভূমিকাটা পালন করতো, এদের মধ্যে অনেকেই ন্যাশনাল পর্যায়ের নেতা হতে পারতো।